স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, আওয়ামী লীগের সংসদ সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাবেক নূরজাহান বেগম মুক্তা এবং অ্যাসোসিয়েট প্রেসের বাংলাদেশ ব্যুরোর প্রধান জুলা সালন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়, আলোচনায় থাকে, সেই খবরগুলো নিয়েই আমাদের নিয়মিত এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। লো ফ্রিকোয়েন্সির কারণে 1 নভেম্বর সারা দেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে, আর এই বিপর্যয় হয়েছিল দেশের অভ্যন্তরীণ গ্রিড লাইনেই। বিপর্যয়ের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রাথমিক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঘটনার বিস্তারিত জানাতে কমিটিকে আরও 10 দিনের সময় দেয়া হয়েছে। আমাদের এই বিভ্রাটটি বা বিঘ্নটি ঘটেছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি গ্রিডের কোনো একটি কারণে। এটা আমরা স্পষ্ট করে এই মুহূর্তে আপাতত তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি। আমরা কিন্তু এখনো কোনো স্পেসিফিকভাবে বলছি না যে ওই জায়গার স্পেসিফিক কারণে লো ভোল্টেজের কারণে গ্রিডটা ফেল করেছে। যেমন মনে করেন, আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, আশুগঞ্জের সঙ্গে কিন্তু ডিজিটাল এটাকে সিনক্রোনাইজ করা কঠিন। এটা আজকে 40 বছরের উপরের প্ল্যান্ট। এরকম কিছু প্ল্যান্ট আছে যেটা আমাদের প্রয়োজনে চালাতে হচ্ছে, কিন্তু এগুলিকে আপনার সম্পূর্ণ ডিজিটাইজ করা এখনো সম্ভব হয়নি। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের মন্তব্যে তীব্র অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ। এজন্য ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার আহমদ হুসাইন দায়েউকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাঁসির পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর কামারুজ্জামানের পক্ষে রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রিভিউ পিটিশনের পর কামারুজ্জামান সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর তার আইনজীবীরা একথা জানান। স্বেচ্ছায় অবসরে গেলেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারী স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিয়া এবং সরকারি কর্মকমিশন সচিব AKM আমির হোসেন। তাদের অবসরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সচিবালয় সূত্র। এই দুই সচিবের বিরুদ্ধেই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগ রয়েছে। সেপ্টেম্বরে 5 সচিবের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগ এনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। এর পরিপ্রেক্ষিতে 5 সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। আনন্দ শিপইয়ার্ডের দুর্নীতি অনুসন্ধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সহ 26 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কর্মকর্তাদের 12, 13 এবং 16 নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। জি, বেশ কিছু খবর আছে গতকাল সারা দিনভর, মূলত এগুলি আলোচনাতেই ছিল। শুরুতে একটু আসতে চাই, পাকিস্তানের হাই কমিশনারকে, ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ তারা বাংলাদেশ মনে করছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। এবং আপনি জানেন যে যেদিন নিজামীর রায় দেওয়া হলো সেদিন তারা এটাকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই বিষয়টা পাকিস্তানে আসলে এইভাবে তাদের তীব্র প্রতিক্রিয়া জানায়, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় নিজামী সাহেবের রায়ের পরের দিন হয়তো উনি এই বিষয়টা করেছেন, এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে নেওয়া হয়েছে। এবং আমি আসলে এটা কোনো অবস্থায় আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয় আরেকটি দেশ নাক গলাবে, সেটা যে দেশই হোক না কেন। আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে আনার পরে যে ভাষায় প্রতিবাদটি জানানো হয়েছে, আমার মনে হয় যে এটা আরও ভালোভাবে জানানো যেত। অগ্রহণযোগ্য এবং অসন্তোষ এই ধরনের কিছু বাক্য ব্যবহার করা হয়েছে। আমাদের দেশের সমস্যা থাকবে, সমাধান থাকবে, এটা আমরা করব, এটা আমাদের নিজেদের বিষয়। সেখানে আরেকটি দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে, এটা আমাদের দেশের মর্যাদার জন্য হানিকর এবং আমাদের যে রাষ্ট্রীয় সম্মান মর্যাদা এর পরিপন্থী মনে হয়। জাহান মুক্তা, আসলে একটু বলবেন যে দেখেন বাংলাদেশ পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান, তিনি কিন্তু বলেছেন যে ফরগেট অ্যান্ড ফরগিভ, মানে ভুলে যাও ক্ষমা করো। আসলে ৭১-এর মুক্তিযুদ্ধ কি ভুলে যাওয়া ক্ষমা করার বিষয়? ধন্যবাদ। আসলে এই যে পাকিস্তান বাংলাদেশের সাথে কি বলবো, বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার যখন শুরু হয়েছে এবং যখন রায়গুলো দেওয়া শুরু হলো, সেই রায়গুলো দেওয়ার পর থেকে বিশেষ করে আমি বলবো প্রতিটা রায়ের পরে এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশ হচ্ছে, সেখানে কান্নাকাটি শুরু হচ্ছে। মানে একই সুতোয় গাথা, যেটা আমরা লক্ষ্য করেছি, বিশ্ববাসী লক্ষ্য করেছে। তা আপনারা জানেন যে প্রত্যেকটা জাতিরই কিন্তু কিছু গৌরবোজ্জ্বল ইতিহাস থাকে। আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস হলো আমাদের অতীত ১৯৭১, মুক্তিযুদ্ধ, আমরা যে চেতনা এবং মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, যেখানে কিনা ৩০ লক্ষ শহীদ, ৪ লক্ষ মা বোনের সম্ভ্রম জড়িত, তার বিনিময়ে পাওয়া। অতএব কিন্তু পাকিস্তান সবসময় করেছে কি, এই জিনিসটাকে নিয়ে তারা খেলতে চেয়েছে। যেমন এখন পাকিস্তান তারা দাবি করছে যে জামায়াতে ইসলামের সঙ্গে সেখানকার পাকিস্তানের মানুষের পাবলিক সেন্টিমেন্ট জড়িত। তো পাবলিক সেন্টিমেন্টের সূত্র ধরেই কি তারা এই ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে? জুলহাস আলম, আমি একটু শেষ করি। আমি যেটা বলছি, আপনার কাছে আসছি। আমার কাছে মনে হয় যে চৌধুরী নিসার আলী যে অবস্থানটা নিয়েছেন সেটি তার দেশের যে পররাষ্ট্র নীতি আমরা লক্ষ্য করি, তার বিরুদ্ধে গিয়েই উনি এই অবস্থানটি নিয়েছেন। এবং আপনি ঠিকই বলেছেন যে পাবলিক সেন্টিমেন্ট, মানে নওয়াজ শরীফ সাহেবের যে সরকার, সেই সরকারের একটা পপুলার জায়গাটা, যে সাধারণ মানুষের একটা সিম্প্যাথি আছে টু দিস কাইন্ড অফ পিপল, যারা ৭১-এ এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে অলরেডি আমাদের আদালতে এবং প্রমাণিত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অভ্যন্তরীণ রাজনৈতিক একটা ব্যাপার আছে। তবে সেটা কি রাজনৈতিক ব্যাপারটাই, রাজনীতি বলতে যা বোঝায় নওয়াজ শরীফ সরকারের সঙ্গে সেখানকার জামায়াত ইসলামের সম্পর্ক, মানে এই সম্পর্কটা ইনফ্যাক্ট হচ্ছে যে পপুলার যে ভোট, তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষের, এটা থাকতে পারে, কিন্তু এটা আমি যে এইভাবে দেখি যে এটা একেবারেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ একটা আইন আদালত, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট, ৭১-এর যে সংগ্রাম, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এবং ঐতিহাসিক বাস্তবতা যে ছিল, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে অবস্থানটা পাকিস্তানের এখনো, এটা খুবই নিন্দনীয়, অবিবেচনাপ্রসূত এবং আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের সংবিধান, মানুষের আকাঙ্ক্ষা সবকিছুর অশ্রদ্ধা। এর আগেও কিন্তু পাকিস্তানে কাদের মোল্লার রায়ের পরে, ফাঁসি কার্যকর হওয়ার পরে তাদের পার্লামেন্টে কিন্তু শোক প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তাই না? এই বিষয়গুলি তখনও কিন্তু বাংলাদেশ ঢাকায় যে পাকিস্তানের হাই কমিশনার আছে তাকে কিন্তু তলব করেছিল এবং প্রতিক্রিয়া জানিয়েছিল, এখন যেভাবে করে জানালো। আসলে আলটিমেটলি লাভটা কি হয়? না, এটা তো একটা প্রতিবাদ। রাষ্ট্র হিসেবে সরকারের প্রতিবাদ করা দায়িত্ব, কারণ আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে যদি অন্য কোনো দেশ এমন কোনো বিষয়ে মন্তব্য করে যেটা আমাদের মর্যাদা হানিকর, এটা একটা আমার মনে হয় রেওয়ায়েজ, যে ওই দেশের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে এনে একটা প্রতিবাদ জানানো, এটা রাষ্ট্রীয় একটা রেওয়ায়েজ আমার কাছে মনে হয়। এর বেশি কিছু না। এর বেশি কি আসলে করণীয় কিছু আছে জুলহাস আলম? এর বেশি আসলে করণীয় আন্তর্জাতিক ক্ষেত্রে তো আর এটার কোনো সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই যে সেটা আইনগতভাবে এটাকে চ্যালেঞ্জ করা। এটা আমার মনে হয় যে পাকিস্তান যে কাজটি করছে সেটি আমার মনে হয় কোনো দেশই, পৃথিবীর কোনো দেশই আপনি দেখবেন যে এটা গ্রহণযোগ্য না তাদের কাছে। এবং এটা মনে হয় যে পাকিস্তান একটা পরাজিত শক্তির যে আর্তনাদ সেটাকে বহিঃপ্রকাশ করে, আইনগতভাবে এটা আসলে সত্যিকার অর্থে আর তেমন কিছু করার নেই। নূরজাহান বেগম মুক্তা, আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে, তখন আপনাকে থামিয়ে দিয়েছিলাম। না, ঠিক আছে, ধন্যবাদ। আমি একটা কথা বলি, দেখেন এই যে বলে ভুলে যান এবং ক্ষমা করুন, তা না, কেন ভুলে যাব আমরা? এটা আমাদের গর্ব। আমরা এই মহান আত্মত্যাগের বিনিময়ে, তাদের সাথে যে আমাদের ১৯৭১ সালে যুদ্ধ হয়েছে তার বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি, এটা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং অবশ্যই এটা আমরা ভুলে যাব না। আর ক্ষমা করার প্রশ্ন, ক্ষমা আমাদের কাছে চেয়েছে কে? আর ক্ষমা চাইলেও তো আমরা কোনোদিন ক্ষমা করব না, কারণ আমাদের শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আর একটু কথা বলি, আপনারা জানেন ইতিপূর্বেও দেখা গেছে যে পাকিস্তানে যারা সরকারে ছিল
আপনারা হিনা রাব্বানির কথা জানেন, উনি বাংলাদেশে এসেছিলেন, উনি বলেছিলেন যে এটি অতীতকে ভুলে যেতে বলেছিলেন। পারভেজ মোশাররফও একই কথা বলেছিলেন যে ভুলে যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানের ডন পত্রিকা লিখেছিল একবার যে পারভেজ মোশাররফ অবশ্য দুঃখিত, সরি শব্দটা বলেছিলেন, এবং বলেছিল যখন বাংলাদেশে এসেছিলেন যে দুঃখ প্রকাশ করলেই চলবে না, পরিপূর্ণ ক্ষমা চাইতে হবে। এখানে আমরা বলি যে ভ্যাটিকানে নন ক্যাথলিকদের উপর ক্যাথলিকরা যে অত্যাচার করেছিল তারা কিন্তু ক্ষমা চেয়েছিল। তারপরে জাপানও কিন্তু যুদ্ধের আগ্রাসনের জন্য কোরিয়ার কাছে ক্ষমা চেয়েছিল। যাই হোক, এখন আমার কথা হলো যে যেই কাজটি তারা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই আমাদের একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, আমরা আমাদের এখানে বিচার করছি আন্তর্জাতিক মানদণ্ডে একটি আইন দিয়ে। সেই ক্ষেত্রে আরেকটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে শোক প্রকাশ করবে, ইতিপূর্বে যে বললেন, তারপর সেখানে বক্তব্য দিবে, অবশ্যই সেটি নিন্দনীয়। এবং আমরা আজকে যে হাইকমিশনারকে ডেকে এনে যে বলেছে এটি অবশ্যই যথার্থ। এবং আমি মনে করি যে ভবিষ্যতে এই ধরনের কথা বলা ধৃষ্টতা যাতে না দেখে সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। জুলাই সালাম, দেখেন আমাদের দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, কিন্তু সরাসরি যারা পাকিস্তানের, আপনি জানেন যে যেসব সেনাবাহিনীর যেসব সদস্যরা এখানে গণহত্যায় লিপ্ত ছিলেন তাদের কিন্তু বিচারের ব্যাপারটি কিন্তু আসছে না। যদিও আইনমন্ত্রী একবার বলেছিলেন যে কিভাবে সেই সেনাদেরকে বিচারের আওতায় আনা যায় সেই চেষ্টা তারা করবেন। এই ব্যাপারে কি কোনো নজর দেওয়া উচিত? এটি আসলে খুব এই মুহূর্তে খুব কঠিন কাজ, কারণ আমরা জানি সেই সিমলা চুক্তির কথা আমাদের মনে আছে, 195 জন যে ভারতের চুক্তি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময়। তো সেই সময় আসলে এটা খুব কঠিন কাজ। তবে এটা যদি তাদেরকে নাও আনা যায়, প্রতীকী হলেও এই ধরনের বিচার, কারণ অনেক তথ্য প্রমাণ রয়ে গেছে। ইভেন পাকিস্তানের যারা অনেক সুবুদ্ধি সম্পন্ন নাগরিক এবং অনেক আমরা জানি অনেক প্রমিনেন্ট সাংবাদিক থেকে শুরু করে তাদের অনেকেই মনে করে যে পাকিস্তানের যে গণহত্যা বাংলাদেশের নিরীহ মানুষের উপর চলেছিল এবং আমাদের এখানে যারা দোষর ছিল তাদের সহযোগিতায়, সেটার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। তবে সেই বিচারের প্রক্রিয়াটা এখন আসলে খুবই একটু অবাস্তব, তবে প্রতীকী হলো এই বিচারটা হওয়া উচিত। এবং আমি মনে করি কেন বলছেন, কারণ আইনমন্ত্রী কিন্তু বলেছিলেন, তারা আইনমন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়ার কিছুদিন পরেই কিন্তু বলেছিলেন যে তারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমি এই জন্য বলছি অবাস্তব যে একটি দেশের সেনাবাহিনীর লোকজনকে এনে তারপরে সামনাসামনি হয়তো বিচার করা সম্ভব না, এবং আন্তর্জাতিক ফোরাম আপনি জানেন যে এই ধরনের না, তখন তো আপনার সিমলা চুক্তি অনুযায়ী এই যে ত্রিপক্ষ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারাই এই বিচারটি করবে। সেই আন্তর্জাতিক ফোরামে তো এখন বাংলাদেশ বিষয়টি তুলতে পারে, অবশ্যই তুলতে পারে, কিন্তু সেই জায়গাগুলোতে খুবই দুরূহ কাজ। আমি মনে করি কাজটি খুবই কঠিন, সহজ নয়। তবে এটা পাকিস্তান তার ওয়াদা রক্ষা করেনি, কারণ যে চুক্তির ভিত্তিতে, যে শর্তের ভিত্তিতে তাকে এই ক্ষমা প্রদর্শন করা হয়েছিল, সেটা আমি মনে করি যে তার যে ওয়াদা ছিল সেটির সাথে বরখেলাপ করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের সাথে আরেকবার বেইমানি করা হয়েছে। এখানে একটু কথা আছে, পাকিস্তান এই এদের বিচার করবে এই প্রতিশ্রুতি সেই চুক্তিতে ছিল। জি নূরজাহান বেগম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হলো যে 195 জন যে যুদ্ধবন্দী ছিল, আপনারা জানেন যে 1974 সালের 9 এপ্রিল নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়, এবং সেই চুক্তিটা হয়েছে কোন প্রেক্ষিতে, যখন দেখা গেল বাংলাদেশের লাখ লাখ লোক পাকিস্তানে আটকা পড়ে থাকলো এবং সেই লোকদের স্বজনরা প্রতিনিয়ত এসে তারা আহাজারি করতো তাদের সেই প্রিয়জনদেরকে ফিরিয়ে আনার জন্য। এবং তখনই করলো কি যে এই 150 জন যুদ্ধবন্দীকে তাদের দেশে ফেরত নেওয়ার বিনিময়ে এদেরকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। এবং তখন একটা কথা হয়েছিল যে চুক্তি হয়েছিল এই মর্মে যে পাকিস্তান সরকার তাদেরকে সেই দেশে গিয়ে নিয়ে বিচার করবে। যদিও দেখা গেছে দুঃখজনকভাবে হলো শুধু যে বিচারটা করেনি, কিন্তু আমাদের বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এখনো সেই বিচারের রাস্তা কিন্তু বন্ধ হয়নি, করা যাবে। জি, আপনি জানেন যে যুদ্ধাপরাধী কামারুজ্জামান ফাঁসির অপেক্ষায় আছেন। এই বিষয়টি নিয়ে ফিরবো দর্শক, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।